हेलो 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 एक और मैं तुम्हारे को नॉलेज से नॉलेज से नॉलेज है কাজ है রংপুরে কোনো দেশে ভালো করতে কোনো নাই हेलो 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 এখন শোনা যায় মোটা লাগছে हेलो শোনা যায় এখন हेलो জি জি বলুন বলুন আচ্ছা এর আগে নিরাপদ কৃষি পণ্য নিয়ে একটা কথা ছিল সেই প্রশ্নের উত্তরে 27 নম্বরে যদি আপনি 5 নম্বর লাইনে লিখবেন নিরাপদ কৃষি পণ্য উৎপাদন এই কথাটি 31 দফাতে আছে ফলে 31 দফার জন্য বিশেষ ক্রেডিট থাকতে আছে এখানে এই কথাটি ঠিক নয় এখানে 27 নম্বরে 5 নম্বর লাইনে নিরাপদ কৃষি পণ্য উৎপাদনটা 31 দফার একটি অঙ্গীকার আর আপনি যেটি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সময় তিনি এই নারী ক্ষমতা নারীর জন্য যে কাজগুলো করেছেন সেটির ধারাবাহিকতা কিন্তু পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া এই নারী শিক্ষাকে প্রসার করার মধ্য দিয়ে তাদের শিক্ষাকে অবচেতন করে দিয়ে স্নাতক পর্যায়ে তাদের শিক্ষাকে উনি সম্পূর্ণরূপে বিনামূল্যে করে দিয়েছেন এবং ভিশন 2030 পরবর্তী পর্যায়ে 31 দফার প্রকল্পে এই নারীর ক্ষমতায়নের জায়গা থেকে বিভিন্ন জায়গাতে এটাকে শুধুমাত্র প্রসারিতই করা হয়নি বরং এর বাইরে গিয়েও আমাদের নেতা জনাব তারেক রহমান একটি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন যার মধ্যে দিয়ে নারীকে সম্মানিত করা তাকে তার নিরাপত্তা দেওয়ার অবস্থিতি যেমন করা হয়েছে এবং সর্বশেষ এই 31 দফার কর্মসূচির মধ্যে নারী ক্ষমতায়নের অসংখ্য জায়গা রয়েছে যেখানে তারা যথেষ্ট সম্মানিত হবে এবং সেটি জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে সম্ভ্রম এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বলা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে উনি আলাদা করে বলেছেন যে প্রাথমিক শিক্ষায় উনি ব্যাপক সংখ্যক নারী শিক্ষকের সংস্থান করবেন তো ফলে সামগ্রিকভাবে 31 দফা এবং 31 দফার সাথে অন্যান্য কথার মধ্যে দিয়ে নারীর ক্ষমতায় বা নারীকে সম্মানিত করার অনেক ব্যবস্থা আছে না 31 দফা এখানে পরপর 4টে প্রশ্ন হবে রংপুর থেকে বলেন একটা করে শুরু করুন সংক্ষিপ্তভাবে করুন সংক্ষিপ্তভাবে প্রশ্নটি করুন যাতে আরেকজন সুযোগ পায় আমরা 4টে প্রশ্ন নিব এখন তো আমি একটা প্রশ্ন করতে চাই বলুন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম মাননীয় চেয়ারম্যান আসসালামু আলাইকুম আমি পঞ্চগড় থেকে জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ রেজাউল করিম বলছি আমি বলতে চাচ্ছি আপনার 25 দফা যে কর্মসূচি সেই কর্মসূচির আলোকে আমি গত 3 তারিখ আপনার বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যে কর্মসূচি বক্তব্য দিয়েছিলেন সেটা আমি সুন্দরভাবে শুনেছি এবং ওখানে আপনি প্রাথমিক শিক্ষার যে বহুত একটি পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন আমার খুব ভালো লাগে তো আমি মাধ্যমিক শিক্ষার বিষয়ে একটু বলতে চাই যে আমাদের বাংলাদেশে শতকরা 95% বেসরকারি তো এই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে পুরোপুরি জাতীয়করণ বা সরকারিকরণের কোনো পরিকল্পনা আপনার কোথাও আমাদের দলীয় কর্মসূচির মধ্যে আছে কিনা এবং পরবর্তীতে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে সেখানে আপনারা অন্তর্ভুক্ত হবে কিনা সেই বিষয়ে একটু জানাবেন। ধন্যবাদ। আমি প্রথমে বলেছিলাম আপনারা শুধু প্রশ্ন করবেন কোনো বর্ণনা দিবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় চেয়ারম্যান এবং উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। এখানে 31 দফার মধ্যে 16 নম্বর দফা বলা আছে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান। এখানে আমি একটা প্রস্তাব রাখতে চাই যে তার আগে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান এই ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে এই কথাটা আমি সংযোজন করার প্রস্তাব রাখি। আসসালামু আলাইকুম। আব্দুল হালিম জাতীয়তাবাদী আধুনিক ফোরাম সভাপতি জাতীয়তাবাদী আধুনিক ফোরাম দিনাজপুর অ্যাডভোকেট আব্দুল হালিম। ধন্যবাদ। আমি
এখানে আমি এটা প্রস্তাব করতেছি 16 দফা ডক্টর পাবেল ভাই যারা মাউথপিসে দায়িত্বে আছেন স্বেচ্ছাসেবক একজনকে দুইবার মাইক দেবেন না। আর আমি সবাইকে অনুরোধ করি আমাদের রংপুরের আপনি বলুন উনি জানতে চাচ্ছিলেন যে আমরা যেরকম প্রাথমিক পর্যায়ের শিক্ষাকে জাতীয়করণ করেছি, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সমস্ত শিক্ষা ব্যবস্থাটা জাতীয়করণ করা হবে, এটি ওনার প্রশ্ন। আর একটা ছিল যে ধর্মীয় শব্দটিটাকে ধর্মীয় মূল্যবোধ শব্দটিকে আমি যুক্ত করতে বলেছি, মূল্যবোধ কথাটা আমি যুক্ত করবো। আপনার দ্বিতীয় যে প্রশ্ন মূল্যবোধ শব্দকে আমরা ইউজ করবো কিনা এটা আমরা মধ্যে রাখলাম, আমরা আলোচনা করে এটা প্রথম যে প্রশ্নটি এটা আমাদের বাজেটের যে বিষয় আছে এটি আমাদের কিন্তু বুঝতে হবে, কারণ প্রচুর ভুল আছে, সেই জন্য এটি আমাদের বিবেচনা নিয়ে নিতে হবে। সংযোগের এবং সম্পূর্ণ কারণ ওই সময় দৈর্ঘ্য পেয়েছিলেন ওইটা থেকে অনেক দফা দিয়েছিলেন, ওটা যে কন্টিনিউশন হতো এখন হয়তো 2-3 দফা বাকি থাকে, যেহেতু অনেক ধ্বংসযজ্ঞ আরো ছিল যেটা এখন আমরা একটি সময় যেতে হয়েছে। তো আমরা যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপলোড রেখে এই কথাটা ভূমিকা এবং বা কোনো একটা অ্যাপ্রোচের দফায় অ্যাড করতে পারি কিনা, বিষয় রাষ্ট্রপতি যেভাবে 19 দফা এবং ব্যক্তিগত খালেদা ভিশন 25 থেকে শতভাগ সমন্বিত মানে আপলোড রেখে এটাকে প্রণয়ন করা। আপনি যদি খেয়াল করে দেখবেন যে আমাদের যে ছোট বুকলেটটি রয়েছে সেখানে পৃষ্ঠায় যে একটা বক্স আছে, এই বক্সের ভিতরে কিন্তু এই কথাগুলো পরিষ্কার এটা আছে যে রাষ্ট্রসভা মেরামতের একটি দফা প্রকল্প শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঘোষিত 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ভীষণ 23 এবং জনাব তারেক রহমান ঘোষিত 27 দফা কর্মসূচির আলোকে এটি প্রণীত হয়েছে। এটা কিন্তু আমরা এই কথাটি স্বীকার করছি। আমি হাসপাতালে দিনাজপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। আমরা দেখেছি আপনি সবসময় পাশে তুলে নিয়েছিলেন এবং প্রান্তিক সাধারণ সবসময় এগিয়েছিলেন, এমনকি আমাদের একটি দফাতেও রয়েছে তৃণমূলের জন্য অসংখ্য পলিসি। আমি জানতে চাই কিছুদিনের মধ্যে যেমন মৎস্যজীবী, রিক্সা চালক, প্রাইমারি স্কুল এবং গ্রামীণ এই শ্রেণী পেশার মানুষের তাদের ঠাকুর পরিবর্তনের লক্ষ্যে সুনির্দিষ্ট কোনো পলিসি আমরা কি একটি জগতে আমরা সম্ভব কিনা আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। অর্থনৈতিক বিষয় হচ্ছে দেখুন আমরা ওভারঅল যেটা করছি আমরা হচ্ছে যে আমরা অর্থনৈতিক বিষয়টাকে এমন কোনো বিন্যাস করতে চাইছি যাতে করে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে একটু করে যেমন ধরেন কৃষির ক্ষেত্রে আমরা যে কথাগুলো করেছি, আপনি যে কয়েকটি পেশার কথা বললেন ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এই মানুষগুলোর পরিবারের কেউ না কেউ কৃষির সাথে সংযুক্ত আছে। আপনি উদাহরণ যেরকম দিলেন আমি সেই উদাহরণই বললাম কৃষির সাথে সম্পৃক্ত আছে। আমরা কৃষিতে যে সাপোর্টগুলো দিতে চাইছি স্বাভাবিকভাবে ওই সাপোর্টগুলো যদি দিতে আমরা মোটামুটি সক্ষম হই তাহলে কিন্তু বেনিফিটটা আপনি যে মানুষগুলোর কথা বলছেন সেই মানুষদের কাছে ধীরে ধীরে পৌঁছে হবে, ধীরে ধীরে পৌঁছে হবে। একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, একটি ব্যাপার যে পরিবর্তনগুলো আমরা করতে চাইছি এগুলো কিন্তু লাইফের সুইচের মতন অফনের মতন না, কিন্তু যে অফগুলো অফের সাথে সাথে অনগুলো অফের সাথে এটি হচ্ছে পানিকে আমরা ফিল্টার করি, সেই ফিল্টারে কয়েকটি লেয়ার থাকে, পানিকে আস্তে আস্তে প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার, ফোর্থ লেয়ার এগুলো আস্তে আস্তে ফিল্টার থাকে। কাজে আমরা ইনশাল্লাহ সক্ষম হলে সরকার গভর্নমেন্ট তখন এই কাজগুলো আমরা শুরু করবো, ধীরে ধীরে এটা প্রত্যেকটা মানুষ পাবে, গ্র্যাজুয়ালি মানুষ পাবে, একবারে দুধ করে পাবে। সেই জন্যই যেই পলিসিগুলো কৃষির ব্যাপারে তারপরে যে এখানে মঞ্চে যে রং করেছে দুজন মহিলা ফ্যামিলি কার্ড নিয়ে আলাপ করবেন যে মহিলাদেরকে আমরা এই সাপোর্টটা দিব, মহিলাদেরকে সাপোর্টটা দেওয়া হচ্ছে তার মর্যাদা সৃষ্টি করা, তার হাতে আস্তে আস্তে হবে এটি
অর্থনৈতিক ভাবে তাকে কিছুটা শক্তিশালী হয়, যাতে তার মধ্যে একটা পরিবারের বিভিন্ন অর্থনৈতিক কন্ট্রোল থাকে, যেটা তার ক্ষেত্রে বাড়তে থাকে। স্বাভাবিকভাবে যখন এটি বাড়তে থাকে, স্বাভাবিকভাবে তার পরিবারটি অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবেই হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, কিছুটা আস্তে আস্তে ধীরে 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 মজবুত হবে পরিবারের পরিবর্তন। এইভাবেই আমরা আস্তে আস্তে পরিবর্তন। বরিশাল আছে নুরে আলম এবং রহিমের মামলায় একমাত্র আইনজীবী আমার তথ্য হচ্ছে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়। জুলাই আন্দোলন একমাত্র আপনার রূপরেখার আন্দোলন। 31 দফা রূপকল্পে এই জুলাই আন্দোলনের প্রতি এবং আহতদের ব্যাপারে যদিও এই রূপকল্পটা পরবর্তীতে তাদেরকে এই রূপকল্পে আগামী দিনে তাদের ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করার কোন পরিকল্পনা আছে কিনা এবং 31 দফায় সংযোজিত হবে কিনা এই ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। দেখুন, আপনি নিজেই বলছেন অর্থনৈতিক আমাদের এই চিন্তাপাতি আমরা 2 বছর আগে 5 সালে আদায়। আপনি যে মূল প্রশ্নটি করেছেন যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দোলনকে সফল করার জন্য তাদের জন্য আমাদের কি করণীয়, আমরা শুধু তাদের জন্যই করবো না, আমরা এর বাইরেও গত 15-16 বছরে বিএনপি সহ যে সকল রাজনৈতিক দল আন্দোলন করেছেন তাদের জন্য নেতা কর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, পরিবার অত্যাচারে নির্যাতিত হয়েছে, তাদের জন্য আমাদের করার ইচ্ছা এবং পরিকল্পনা। আপনি নিশ্চয়ই আমরা বিএনপি যে সকল নেতা কর্মী গুম খুন শিকার হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা দেখছেন দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট সম্ভব, হয়তো পুরোপুরি আমরা পার্টি হিসেবে চলতে একটা ব্যাপার। তো আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সময়। এবার এটি সংখ্যা এত বেশি হয়ে গেছে এবং একই সাথে দলের মূল দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের পরিমাণ অনেক বেড়ে গেছে। সেই জন্য আমরা আলাদা কিছু সংগঠন করেছি, আমরা বিএনপি পরিবার এবং কয়েকদিন আগে বরিশালেও গিয়েছিল, বিএনপি পরিবারে বরিশালেও গিয়েছিল কিছু নেতাকর্মীকে সহযোগিতা বা সহায়তা করার জন্য। আমরা তাদের মাধ্যমে চেষ্টা করছি শুধু আমাদের নেতাকর্মী না, আমাদের নেতাকর্মী যারা 15 বছরের বিভিন্নভাবে অত্যাচার হয়েছে, একই সাথে জুলাইয়ের মধ্যে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা সেই মানুষগুলো পাশে, পরিবারগুলো পাশে। ভবিষ্যতে হিসেবে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন বিভিন্ন সময় গত 15 বছর, জুলাই 15 বছরে, আমরা দেশের উন্নয়নের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা তৈরি করবো রাষ্ট্রের পক্ষ থেকে। আমাদের ইচ্ছা আছে এই স্থাপনাগুলো সেই এলাকার কোনো নেতা কর্মী মানুষ শহীদ হয়ে থাকলে আমরা তার নামে স্থাপনা থাকি এবং একই সাথে পরিবার যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে চেষ্টা করা হবে দেশের আইন অনুযায়ী তার সেই পরিবারের সদস্যদের মধ্যে যোগ্য কেউ থাকলে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করা হবে যাতে তারা নিজের পায়ে দাঁড়ানো। হ্যাঁ, আপনার নাম বলে বলেন। আমি জানতে চাচ্ছি আপনার 24 অনুষ্ঠিত নারী সমুদায় হয়েছে, ওটা আমাদের জাতীয় সংসদ সরাসরি সাথে আর্থিক অনুযায়ী 33% ব্যবস্থা করা যাবে। আপনার প্রশ্নের ধন্যবাদ। দেখুন, একটি বিশাল বিষয় আপনি শুধু দিয়ে দিলে তো বলো না, আপনার আমি 10 কেজি চালের ভাত এই মুহূর্তে দিতে আপনি পারবেন, সম্ভব না। মানে সর্বত আমি যদি শুধু সস্তা জনপ্রিয়তার জন্য আমি যদি বলে দিলাম যে হ্যাঁ এখন থেকে 30% মধ্যে আমরা যে নমিনেশন দেবো দলের পক্ষ থেকে সেখানে 33% মহিলা দেবে, আমার তো যোগ্য মূল্যে থাকতে হবে। আপনি
যদি নিজেকে আপনার যোগ্য করে গড়ে তুলতে পারেন অবশ্যই আমরা কেন দেবো তাহলে আপনারা মানুষের সাথে বাড়াতে পারেন, আপনার গ্রহণযোগ্যতা দলের নেতা কর্মীদের বাড়াতে পারেন, আপনার একজন নারী হিসেবে অবশ্যই দেবো কেন দেবো, কিন্তু আগে যোগ্য করে গড়ে তুলি। ধন্যবাদ। আমরা কিন্তু আত্মীয় নারীদের 33% স্থায়ী কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটা আছে কিন্তু আমরা এখানে আরেকটি বাস্তবতা আছে, এটি দেখুন বাস্তবতা ইতিবাচক 33টা হলেও অনেকাংশে সফল হতো। এখানে মঞ্চে অন্য এই বিষয়ে কাজ করেছেন। দেখুন বিগত এই যে পলাতক সেনাটা তাদের অত্যাচার নির্যাতন এমন ছিল যে স্বাভাবিকভাবে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে অনেক পরিবারেরা পেত না বা সাহস করতে পারত না যে নারীদেরকে তার পরিবারের কোনো নারী সদস্য রাজনীতির মাঠে যান, কারণ কোনো স্বাভাবিক বিষয় ছিল না, অত্যাচার নির্যাতনের পরিমাণ যেমন ছিল। আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অবস্থার পরিবর্তনের সাথে সাথে অবস্থার উন্নতি হবে এবং নারীরা এখন এগিয়ে আসতে পারে এবং আমরা সেই ক্ষেত্রে ধন্যবাদ। আমি সাধারণ সম্পাদক বরগুনা জেলা মহিলা কিন্তু রংপুরে আসবে না। স্যার আপনার 31 দফার মধ্যে যে আপনার দফা নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কারে আমি একটু আলোচনা করতে চাই। আমাদের বরগুনা আমাদের বরগুনা নয়, বরগুনা 10 এবং বরগুনা 11 এবং বরগুনা 12 আসন বিগত আওয়ামী সরকারের আপনার মাধ্যমে আমরা চাই এখন কি আবার চাই বরগুনা 12 আসন বা এদেরকে বাস্তবায়ন। এটা তো আমাদের কাজ না, এটা নির্বাচন কমিশনের কাজ। কথা বলা হয়েছে এজন্য আমি এসে বলছি এবং আমাদেরকে আজকেও একটা যে নারী নেতৃত্ব সেটা আমরা একটু বাস্তবায়ন চাই। যেহেতু এই ব্যাপারে নারীদের কি অনেক কথা আছে, বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে, অনেক নারী আছে নিঃসন্তান, তাদের একটা ভাতার ব্যবস্থা করা হোক, যেহেতু তাদের ছেলে মেয়ে এটা আমি জানতে চাই। ধন্যবাদ। সারা বাংলাদেশে আমাদের দলের পক্ষ থেকে আমরা এখন কড়া যে আমাদের প্রত্যেকটা সময় আমরা বলছি যে বিচারের সদস্য করা তারা কিন্তু কাজ করে তোমাকে কাজ থেকে কাজ আমরা একটি রাজনৈতিক দল হিসেবে আমরা এই সিচুয়েশন মধ্যে আমরা চেষ্টা করছি যাতে আমাদের সনাতনী ভাইরা পূর্ণ নিরাপত্তার সাথে তাদের অনুষ্ঠান পালন করতে পারে এবং অতীতে ওরা কি করেছে সেটা তোমরা দেখো এবং বরিশালে এরকম অনেক ঘটনা ঘটেছে সনাতন মানুষদের কিভাবে বলা দলের লোক কিভাবে কি করেছে বিচ্ছিন্ন হতে পারে ঘটনা ঘটতে পারে এত বড় যদি
জরুরি অবস্থা থেকে আমরা অবশ্যই সেটার যেটা আইনি সেটার ব্যবস্থা বা যেটা বলে সেটা আমরা গ্রহণ করবো। আর সময় সরকার গঠন করতে সক্ষম হবে সে ব্যাপারে আমাদের খুব সহজ যেটা বলে বিরোধ আমরা চেষ্টা করবো সেই বিরোধ অর্থাৎ ধর্ম যার জাতীয় নিরাপত্তা পাওয়া অনুষ্ঠানের সভা সেটা আমরা বিরোধ করি। আমি আমি অ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক জাতীয় দল আইনজীবী ফোরাম লালমনিরহাট। আমি মান্যবর আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে প্রধান অতিথির কাছে আমার একটা বিশেষ আবেদন। 28 নম্বরে সড়ক রেল নৌপথের কথা বলা আছে, কিন্তু আকাশপথ বা বিমানের কথা বলা নাই। আমি একটা নিবেদন করবো, এই লালমনিরহাট জেলায় এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম যেটা সময় একটা রেডিমেড এয়ারপোর্ট রয়েছে। রেডিমেড এয়ারপোর্ট মানে বড় সম্পত্তির উপরে এই রেডিমেড এয়ারপোর্টটা রয়েছে। আমি এইটা ভবিষ্যতে চালু করা যাবে কিনা আমি বিশেষভাবে নিবেদন করছি রাজনৈতিক পক্ষে, এবং আমার কিন্তু রাজনৈতিক অভিভাবক আসাদুল হক ভাই আমাদের ওখানে আছেন, যাকে আমরা ম্যাজিশিয়ান রাজনীতিবিদ হিসেবে জানি। আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করছি ভবিষ্যতে যেন আমাদের এই জায়গা পর্দা চালু করার ব্যবস্থা রাখছি। ধন্যবাদ। গত 15-16 বছরের পড়াশোনা তারা এত কিছু আগে সরকারের কাছে পরিমাণ অর্থ তারা ইউনিভার্সিটিতে পাঠান করে দুর্নীতি করে ভিতরের বাইরে দুর্নীতি করে। আপনি যে এয়ারপোর্ট চালুর কথা বললেন এটা সম্পূর্ণ একটি ব্যবসায়িক বিষয়, একটি ব্যবসায়িক বিষয়। এখন সবচেয়ে দিয়ে এয়ারলাইন চালানো সম্ভব না, সবচেয়ে দিয়ে এয়ারলাইন চালানো সম্ভব না। যদি দেখা যায় যে বিজনেস পয়েন্ট ওটা ফিজিক্যালি হবে, তাহলে বিমানে পরিচালনা করবে অথবা বেসরকারি যারা আছে তারা পরিচালনা করবেন। যদি তারা বলে, কেউ যদি বলে কোনো প্রাইভেট কোম্পানি বা বিমান যদি আপনার স্টাডি করে বলে যে হ্যাঁ বিজনেস ওয়াইজ ফাইন্যান্সিয়ালি ফিজিবল হবে, সরকারকে বললে আমার ধারণা সরকার তখন মিনিমাম বেসিক স্ট্রাকচারটা করবে। কিন্তু সরকার বিমানকে বলতে যে আর এটা ব্যবসায়িকভাবে লাভবান হবে না, সাবসিডি দিতে হবে, আমি ব্যক্তিগতভাবে এরকম বিষয় পাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি দিনাজপুর থেকে আসছি। দিনাজপুর জেলা মন্ডলের সাধারণ সম্পাদক এবং দিনাজপুর পৌরসভার সাবেক নির্বাহী কাউন্সিলর। ভাইয়া আমি নারীকে সম্বন্ধে একটু বলতে চাই, কারণ আমার নাম শাহিন সুলতানা বিউটি। শাহিন সুলতানা বিউটি ভাইয়া, আমি তো জনপ্রতিনিধিত্ব 14 বছর থেকে করেছি। আমি দেখেছি নারীরা বৈষম্য শিকার। সেখানে নারীরা যেখানে স্থান করে সেখানে শুধু মেয়র হোক বা উপজেলা চেয়ারম্যানের শুধু তারা পুরুষ কাউন্সিলর বা পুরুষ মেম্বারদের তারা মূল্যায়নে নারীদের কোনো স্থান দেয় না। আমি যদি এইটুকু প্রশ্ন করতে চাই ভাইয়া, মূল কমিটিতে নারীদের নাম বৃদ্ধি করা আর নারী আসন সম্পর্কিত আসন সেটাও বৃদ্ধি করা এবং নির্যাতিত দলের জন্য নিবেদিতভাবে যারা কাজ করেছে, বিগত দিনের মামলা হামলার শিকার হয়েছে, অবশ্যই ভাইয়া সেইভাবে যাচাই বাছাই করে নারী আসনে যেন তাদেরকে সিলেক্ট করা হয়। কারণ আমরা দেখেছি বিগত দিনে অনেক মহিলারা তাদের হাত থেকে বিভিন্নভাবে তারা নিয়ে যেতে হবে, সেভাবে যাতে না হয়। আমরা রাজনীতি করেছি, আমরা দেখেছি, আমরা অনেক বৈষম্য শিকার হয়েছে। আপনার কাছে আজকে এই কথা বলতে পেরে আমি ধন্য, কারণ আপনারা আমার সাথে এইভাবে কখনো কথা বলতে পারিনি। আমি সত্যি আজকে মনে হচ্ছে আমি পৃথিবীর শ্রেষ্ঠতম কথা বলছি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আমি রংপুর জেলা আমাকে আগে দেওয়া হলো এক মিনিট ভাইয়া, এক মিনিট আমাকে আগে দেওয়া হয়েছে। আমি বলে শেষ করি, হাফ মিনিটের মধ্যে শেষ করে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কিউবার বিপ্লবের পিছনে যে বিভেদ ছিল
বাংলাদেশের বিপ্লবের চে গুয়েভারা, আপনাকে আসসালামু আলাইকুম। আমি ঠাকুরগাঁ জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। আপনি জানেন যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই খারাপ, এই জন্য আপনি আপনার এই দফায় রেখেছেন বাংলাদেশের মানুষকে যেন বিদেশে চিকিৎসা নিতে না হয়, ডাক্তারদের প্রেসক্রিপশন যেন রিপ্রেজেন্টেটিভরা ফটোকপি করতে না পারে, ছবি না তুলতে পারে। বাংলাদেশের চিকিৎসাটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে আমরা জনপ্রিয় হব। এবং আজকে এই মিটিং শেষে আমাদের এলাকায় স্ব এলাকায় আমরা যেন নামটা বসতে কাজ করছি। আমি প্রশ্ন করতে চাই যে আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আপনি যে কথাগুলি বলেছেন, এইটা আমাদের জনগণের সামনে নিয়ে যাওয়ার জন্য, জেলা এবং ইউনিয়নের পর্যায়ে যে আদেশ করেছে নিয়ে যাওয়ার জন্য, সেইটা কেন্দ্র থেকে যদি মনিটরিং করা হয়, সেটা করা হবে কি হবে না, তাহলে এটা আমরা বাস্তব রূপ পাবো এবং এই 31 দফাকে জনপ্রিয় করতে সক্ষম হবো, নচেত নয়। আপনার কাছে সেটা জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার আপনি বললেন যে ডাক্তারের প্রেসক্রিপশন দেবে ফটোকপি না হয়, এই ব্যাপারটা কোথায় কে ফটোকপি করতে, এটা তো সরকারের কতগুলো মানসিকতার ব্যাপার, মানসিকতার ব্যাপার, মানসিকতাটা বদলাতে হবে। আপনার উপরে যে দায়িত্বটা, সেই দায়িত্বটা আপনাকে কেউ দেখতে কি দেখতে না সেটা না, আপনার এই বিবেচনা থাকতে হবে যে আমার এই উপরে এই দায়িত্বটা হচ্ছে, আমি এই দায়িত্বটা পালন করবো। এইটা আপনি বললেন প্রেসক্রিপশনের বিষয়টা এবং কেন্দ্র থেকে ডাক্তার সেটা কোয়াইট সেমিটার। আপনাকে আমি পরীক্ষার প্রশ্ন করেছিলাম, আমি একজন প্রশ্ন করেছিলেন, আমি তখন বলেছিলাম যে দেখুন এটা আপনাদের করতে হবে, কেন্দ্র থেকে বিভাগ পর্যন্ত আমরা করেছি, এরপরে আপনার জেলার নেতারা আছেন, জেলার নেতারা বাকিদেরকে এবং সঠিক পৌরসভা, থানা বা উপজেলা বা ইউনিয়ন গ্রাম পঞ্চায়েত আপনারা নেবেন। কেন আমি কেন্দ্র থেকে আপনাকে কেন এতটুকু কাজ করতে পারবো না? আপনি তো একটা জেলার নেতা, আপনাকে তখন এতটুকু বিশ্বাস করতে হবে, আর আপনার মধ্যেও সেই দায়িত্ব করতে থাকতে হবে, সেই কমিটমেন্ট থাকতে হবে, তাই না? আসুন আমাদের মধ্যে আমরা সেই কমিটমেন্টটাকে প্রতিষ্ঠিত করি, আমাদের মধ্যে সেই দায়িত্ব করতে আমরা তৈরি করি, আমাদের যেটা দায়িত্ব করতে আমরা অনুভব করা আমাদের পরিবর্তিত হতে হবে, পরিবর্তন করতে হবে নিজেদের। ধন্যবাদ। আচ্ছা, আপনি যেটা স্বাস্থ্যের কথা বলেছেন মাত্র, এখানে বলি এই চিন্তার সামনে এটি আমরা চিন্তা করছি যে দেখুন আমাদের এটা বরিশালের প্রাথমিক শোনার জন্য। দেখুন বাংলাদেশের জনসংখ্যা অনেকে বলে 16-17 কোটি। আমি যখন দেখেছিলাম আপনারা অনেকবার দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, অনেকবার পর বরিশালে গিয়েছি, বরিশালের 3-4 থেকে প্রায় সব থানায় থানায় আমার মনে হয় কোনোভাবেই দেশের জনসংখ্যা 20 কোটি কম নয়, কোনোভাবেই 20 কোটি কম বেশি হতে পারে বা কম পেয়েছে। এখন এই 20 কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া অসম্ভব একটা খরচের দেয় বা দিতে হবে, আমাদের করতে হবে। এই যে আমাদের সেখানে দেওয়া হচ্ছে এনএইচএস হবে। এই দেশের সরকার বা রাষ্ট্র থেকে সকলের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে গিয়ে তারা নিশ্চিত করছে যুক্তরাষ্ট্রের মধ্যে এরা একটা নতুন ব্যবস্থা নিতে যায়, অর্থাৎ প্রিভেন্টিভ। এরা মানুষকে সচেতন করার চেষ্টা করছে যে কোন কোন অসুখ বিশেষ বেশি হয় সেইটার উপরে স্টাডি করে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। এইটা কি হয়, এইভাবে চলো, এইভাবে থাকো, লাইফ স্টাইলটাকে এইভাবে করলে তুমি অসুখ হওয়া থেকে বেঁচে যাবে। আমাদের যেটা চিন্তা ভাবনা, আপনার মানুষকে আমরা সচেতন করবো, মানুষকে সচেতন করার মাধ্যমে মানুষকে কম অসুস্থ, তাহলে যারা অসুস্থ হবে কম সংখ্যক মানুষ যদি অসুস্থ, তখন এই মানুষকে বেটার সার্ভিস দেওয়া যায়, বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে। এবং সে কারণে শরীর যার সময় কর্মী চিকিৎসক ছিল, নিশ্চিত তারা সেটা শুনেছেন, এখন আছে কমপক্ষে বা সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সাপ্লাই করা হয় না, প্রাইভেট লেভেলে আছে কর্মী চিকিৎসক। তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমরা দেশে একদম গ্রাম হয় 2-3 জন কর্মী চিকিৎসক দিব, এগুলো 2-3 জন মিনিমাম হলো যাদের মানুষের সংখ্যাও বেড়েছে। এই কর্মী চিকিৎসকদেরকে রাষ্ট্র ট্রেনিং দিচ্ছে, 6 মাসের ট্রেনিং দিতে তাদেরকে,
তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে যোগ্য করে দিতে অবশ্যই তাদের চিকিৎসা করার একটা লেভেল পর্যন্ত থাকবে। তারা যেটা পারবে না তখন তারা সেটা বড় ডাক্তারের কাছে প্রেসক্রাইব করবে। কিন্তু এই যে পল্লী চিকিৎসকরা গ্রামে থাকে, মানুষের সচেতন করবে যে এটা খেল না, এটা খেলে ডায়াবেটিস হবে, এটা খেল না, এটা খেলে কোলোস্টোমাসের হাতের প্রবলেম হবে, এইভাবে চলেন তাহলে প্রেশার কমে যাবে, এইভাবে চলেন, এইভাবে খান, এইভাবে করেন তাহলে কিডনির রোগ সমস্যা হবে, এই কিডনির রোগ কম হবে, সমস্যা কম হবে। এই বিষয়গুলো আমরা জনগণকে সচেতন করবো। ধরেন উদাহরণ হিসাবে বললাম একটি, এখানে নারীর ক্ষমতায়নের বিষয় নিয়েছে, নারীর ক্ষমতায়নের সাথে মাথায় রেখে আমরা যে চিন্তা ভাবনা করছি, ধরেন উদাহরণ হিসেবে করছি, দেশে 1 লক্ষ পল্লী চিকিৎসক আমরা অ্যাপয়েন্ট করবো। এই 1 লক্ষ পল্লী চিকিৎসকের মধ্যে আমাদের যে চিন্তা হচ্ছে 70,000 আমরা নারী পল্লী চিকিৎসক নিয়োগ করবো। একদিকে যেরকম আমরা নারীদের মূল্যায়ন করছি, তাদের ক্ষমতায়ন করছি, একইভাবে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যে একজন নারী কিন্তু সহজে একটি ঘরের মধ্যে যেতে হয়। ঘরে গেলে সাধারণত আমাদের কাছে গৃহিণী বা মারা কিন্তু পরিবারে কে কি খাবে, কি করবে না করবে এই বিষয়ে তারা দেখভাল করে। পরিবারের কোনো সন্তান বা কেউ অসুস্থ হলে তাদের সেবা শিক্ষিকা মারাই করে বা পরিবারের গৃহিণী করে। সেই জন্য আমরা যদি মহিলা পল্লী চিকিৎসক বেশি পরিমাণে নিয়োগ করতে পারি তাহলে আমরা মনে করছি, আমাদের মনে করার কারণ আছে যে তাহলে আমরা আস্তে আস্তে পরিবারগুলোকে গৃহিণী বা মাকে সচেতন করার মাধ্যমে অসুখ বিসুখের পরিমাণটা কমিয়ে আনতে পারব। আপনি মোটামুটি জানছেন আমার উত্তরে? আমি নাম বলছি না, এই সংস্কারে বলা আছে, 23 নম্বরে বলা আছে যুব সমাজের অর্থে, যুব সমাজের কথা বলা আছে কর্মহীন জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করার জন্য ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, দক্ষতা উন্নয়নের জন্য। আমরা চাই যুব সমাজ আজকে অনেক বেকার শিক্ষা করে চাকরি পাচ্ছে না, বেকার হয়ে গেছে। এই যুব সমাজকে দক্ষতার জন্য যে প্রকল্প গ্রহণ করেছে, যে কথাই বলা হয়েছে, আমরা জিডিপিতে সেটি যেন 5% আমরা এটি করা যায় কিনা। শুধুমাত্র এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশে এখন শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রামগুলো চালু হয়েছে। আমরা চাই আমাদের দেশে জিডিপির মাধ্যমে এটা বাজেটে নিয়ে এসে এটা সারা বাংলাদেশে এটা ব্যাপকতা ছড়িয়ে দিয়ে এই বেকারত্ব দূর করা যায় কিনা। একটু আপনার যে প্রশ্নটা আছে যে মূল কথায় প্রশ্নের মূল বিষয় হচ্ছে যে বেকার কমিয়ে নিয়ে আসা, সেটি শিক্ষিত হোক, অল্প শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত, যেখানে বেকারের পরিমাণ কমিয়ে নিয়ে আসা। আমরা এই যে ট্রেনিং দেওয়া, স্কিল করা, আমাদের যে চিন্তা ভাবনা আছে যে এটি আমরা চেষ্টা করবো, আমরা স্কুল লেভেল থেকে মানুষগুলোকে আমাদের স্কুলের প্রোগ্রামে আমরা তৈরি করবো, যাতে সেই ম্যাট্রিক ও ডিগ্রি পাসের পরে যাতে সে বেকার না থাকে, তাকে কারিগরি শিক্ষার সেই জ্ঞানটি আমরা দেওয়ার চেষ্টা করবো, সেই স্কিল তাকে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। সম্মানিত ব্যক্তিবৃন্দ, আমাদের প্রশ্নটা করবো এখানে শেষ করছি। এখন আজকে আমরা বিভাগীয় যে কর্মশালা আজকে আপনাদের আজকে এরপর থেকে আপনারা জেলায় জেলাও মহানগর কমিটির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত আমাদের জেলার সভাপতি সাধারণ সম্পাদক সকল জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে আমরা মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপা মহানগর রংপুর মহানগর শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদক ওটা করে। অন্য কেউ যাতে না আসে একটু বইলা দেন।
অন্য কেউ যাতে না মর্যাদা জানতে হবে না, মর্যাদাটা জানা দরকার। কিন্তু সামগ্রী দিল আমরা ভাগ করে দিই সবাইকে। সেই কর্মসূচি কিভাবে তৃণমূল পর্যায়ে নেতাদের কাছে পৌঁছে দেওয়া যাবে সেই প্রশিক্ষণ কর্মশালা আজকে প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ, প্রিয় রাজনৈতিক অভিভাবক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির সদস্য বিএনপি আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশে দীর্ঘদিন একজন প্রকৃত যোদ্ধা সেগুলো পুরস্কার যারা ইসমাইল জলিউল্লাহ আমাদের মাঝে রয়েছেন কেন্দ্রীয় স্তরে যারা পড়াশোনা করে, বিশেষ করে মেধাবীদের আগ্রাসনা সেখান থেকে আসা চমৎকার বক্তব্য দিয়েছেন জনাব মাহাতি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময় নির্বাচিত শিক্ষক আমাদের মোর্শেদ খান, আজকে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমাদের এই পরিষদের কৃষি সন্তান মোশাররফ ভাই, আমাদের মাঝে রয়েছেন আলী হানিমা এবং আমাদের কাছাকাছি এলাকা বিশেষ করে আমাদের ছোট ভাই তরুণ নেতা আনিসুর রহমান সকল সহ সামনে যারা বসে রয়েছেন বিএনপি পরীক্ষা মূল নেতৃত্ব যারা পরীক্ষা বিভাগকে জেলা থেকে শুরু করে একেবারে যারা নেতৃত্ব দিয়ে থাকেন তারা এখানে উপস্থিত রয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের একটি সোজা বাংলা প্রবাদ আছে যে একজন ভালো বক্তা একজন বৈদ্যুতিক শ্রোতা বেশি বেশি করে প্রশংসিত হয়। আজকে আপনারা দীর্ঘ সময় সকাল 10টা থেকে পর্যন্ত ধৈর্য করে বক্তব্য শুনেছেন, তাদের উপস্থাপনায় শুনেছেন, আমাদের প্রিয় অভিভাবক যারা তারিক রহমানের বক্তব্য শুনেছেন ধৈর্য ধরে সত্যিকার ভাবে এই জন্য আপনারা প্রশংসার দাবিদার। আপনারা যে শৃঙ্খলা রক্ষা করেছেন এটা প্রমাণিত হয় এই পরিসরের মানুষ আমরাও শৃঙ্খলা মানি এবং অবশ্যই আমরাও শান্তিপ্রিয়। সম্মানিত নেতৃবৃন্দ, রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করার সুযোগ সেই অনেক করেছি। আমার মনে হয় যে আমাদের প্রিয় নেতা যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করতে এতে প্রাথমিকাল যা একটি চেয়ারম্যান বলে থাকেন শেষ হয়নি। আমি শুধু একটা কথা বলবো, মাননীয় একটি চেয়ারম্যানের সাথে আপনারা বসে আছেন, আপনারা যারা বিএনপির নেতারা প্রথম সারিতে বসে আছেন, জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন, অনেকে ছাত্র সংসদ সদস্য ছিলেন, দ্বিতীয় পর্যায়ে যারা রয়েছেন জেলা নেতৃবৃন্দ, অঙ্গ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, মাননীয় একটি চেয়ারম্যানের সামনে হাত দিয়ে শপথ করতে হবে দলের বদনাম হয়, দলের মান ক্ষুণ্ণ হয়, দলের নেতিবাচক প্রভাব পড়ে সমাজে। এমন কোন কাজ কোন নেতা করবেন না, কোন কর্মীকে করতে দিবেন না। আপনাদের কাছে আবার মাননীয় একটি চেয়ারম্যানের কাছে আপনারা ওয়াদা দেন পরীক্ষায় আপনারা আমাদের দলকে পরিচালনা করবেন। 31 দফা 19 দফা দিলে 19 দফায় 31 দফার ফাউন্ডেশন
আমরা মিলে জাতীয় অস্থিতি এবং রাজনৈতিক মুক্তির যে স্মারক এটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর তারাকে আমরা মাননীয় অ্যাক্টিভ গভর্নমেন্টের নির্দেশনা সেগুলি শুনব এবং অনুসরণ করব এবং আমল করব। সবাইকে ভালো থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে মাননীয় অ্যাক্টিভ গভর্নমেন্ট এবং আমাদের প্রান্তীয় নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে ত্যাগ করছি। বাংলাদেশ সুন্দর। ধন্যবাদ। এই পর্যায়ে রামপুরের সভাপতি বক্তব্য দেবেন এই আজকের কর্মশালার সম্মানিত সভাপতি জেলা সদর এখন যাচ্ছে রংপুর বিভাগীয় কর্মশালার সম্মানিত সভাপতি জনাব আসাদুল হামিদ গুরু সাহেব তার সভাপতি ভাষণ দেবেন, বক্তব্য দেবেন। তার আগে এই রংপুর অঞ্চলের একটা ঐতিহ্য রয়েছে ভাওয়াইয়া। এই ভাওয়াইয়ার মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে রংপুরবাসী রংপুরের এই অঞ্চলে রংপুর বিভাগের একটা প্রত্যাশার কথা আমরা বিদায় করব। একটু সাইড করে নিলে ভালো হয়। আমাদের বেবিটার দিন জি আমি একটা গিয়েছি ভাইয়া এখন আবারও সেই গানটি সবার জন্য আপনার জন্য তারা শুনবে সেই ভাইয়াটাই শোনাচ্ছে আবার ভাই 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 কি গাড়িয়ার ভাই মোবাইল দাও কত পৌঁছির দিকে চারে যেদিন গাড়িয়া গাড়ির ধন্যবাদ। আমার মনে হয় আজকে বোধ হয় আমরা শুনি আমরা মাঝে টাইম দিয়ে নিয়েছো তো ধন্যবাদ। ভাই আপনি ক্যামেরাতে করে টাকা নেন ভাই এটা একটু সরা দেবে এইটা সরা দাও এটা এখানে না ওইখানে ঠিক আছে ঠিক আছে আরে ভাই এখানে থাকতো থাক না সময় ভাই একটি মানবিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের আজকে একটি দফার উপরে অত্যন্ত প্রাণবন্ত যুক্তিসঙ্গত আলোচনা করেছেন প্রধান আলোচক ডক্টর মহবুব হোসেন আলমগীর ভাবিন ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক
সুলতান সালাউদ্দিন টুকু ভাই, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল হক এবং বিশেষ করে দুইজন মহিলা নেত্রী আমরা পেয়েছি। তাদের মধ্যে ফাতেমা শারমিন পুতুল এবং আমাদের প্রিয় নেত্রী রেহানা আক্তার রানী, উপস্থিত রংপুর বিভাগের 10টি জেলার প্রিয় নেতৃবৃন্দ। আজকের এই আলোচনার মূল লক্ষ্য কি? একটি সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে একটি সুস্থ জাতি আমরা গঠন করব। 31 দফা এমন সময় আমরা হাজির করেছিলাম যখন এই সরকারের বিগত সরকারের পতন হয়নি। অনেকে অনেক ধরনের বিতর্ক করে যে বিএনপি এখন সংস্কারের কথা বলে, কিন্তু আমাদের প্রিয় নেতা 2 বছর আগে জাতির সামনে তুলে ধরেছে। আমি শুধু বলতে চাই 31 দফার ভিতরে আমরা যে কাজগুলো করবো, আমরা আজকে বিভাগীয় ওয়ার্কশপ করেছি, এরপরে আমাদের জেলায় করবে। একই আঙ্গিকে জেলার উপজেলা ক্লিনিকগুলো হচ্ছে সেই নেতৃবৃন্দের আজকের কর্মশালার অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করেছে, সেটি প্রচার করবে। উপজেলা নেতৃত্বে একই আঙ্গিকে ইউনিয়নে করতে হবে এবং শেষ পর্যায়ে ওয়ার্ড পর্যন্ত আমাদেরকে এই প্রচারণা নিয়ে যেতে হবে। 31 দফাতে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, সেটি আমাদেরকে প্রমাণিত করতে হবে। তার প্রথম এবং প্রধান সৈনিক হচ্ছে আমরা নিজেরা। আমরা শুধু নিজেরা আশ্বস্ত করবো আর এটি প্রচার করবো না, সেটা কিন্তু হবে না। 31 দফা আমাদের জাতির মুক্তির লক্ষ্যে যেটা এখন জনপ্রিয় হয়েছে, সেটিকে প্রচারণার জন্য আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে। আমি আর কথা বাড়াতে চাই না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবে। আমি বলতে চাই আমাদের লক্ষ্য হচ্ছে মেধাভিত্তিক বাংলাদেশ গঠন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন, একটি সমতা ভিত্তিক বাংলাদেশ গঠন, যে বাংলাদেশের লক্ষ্যে আগামী দিনে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। নাম ঘোষণা লাগবে না, এখন বুঝতেই পারছি এটি আমার পালা। মোশারফকে নাম ঘোষণা করতে গেলে অনেকগুলো কথা বলতে হবে। ধন্যবাদ ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর বিভাগ এবং বরিশাল বিভাগে আয়োজিত আজকের এই কর্মশালার 2 মঞ্চে সভাপতিবৃন্দ, মঞ্চে উপস্থিত বরিশাল বিভাগের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং সেলিমা রহমান সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত এবং আমার সামনে উপস্থিত আমার 2 বিভাগের জেলা পর্যায়ের বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সকাল থেকে আজকে এই 2 বিভাগে আপনারা যারা এই কর্মশালায় উপস্থিত হয়েছেন। বরিশাল বিভাগ রংপুর বিভাগকে আমি একটু বেশি ধন্যবাদ দিতে চাইছি, কারণ রংপুর বিভাগে যাদের আসার কথা ছিল, যে কয়জন মানুষের আসার কথা ছিল, আমি যতটুকু লাস্ট রিপোর্ট দেখেছি ওখানে উপস্থিত হওয়ার কথা ছিল 539 জনের, উপস্থিত হয়েছেন আমাদের হিসেবে 556 জন মানুষ। হিসাবে কয়েকজন বেশি হয়েছেন, এই জন্য আমি ধন্যবাদ বেশি জানাতে চাইছি। কারণ খুব স্বাভাবিকভাবে আজকের যে কর্মশালাটি কি, প্রিয় সহকর্মী, এই কর্মশালাটি কি শুধু 31 দফা যেটি আমরা দিয়েছি এটি কি শুধু বিএনপির জন্য, বিএনপির নেতাকর্মীদের জন্য? অবশ্যই নয়, এটি অবশ্যই দেশ এবং দেশের মানুষের জন্য। এবং স্বাভাবিকভাবে আমরা একটি ক্রাইটেরিয়া করেছি কারা আসবেন এইটাতে। সেই ক্রাইটেরিয়ার বাইরেও কিছু সংখ্যক নেতাকর্মী এসেছেন, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই তারা জানতে চাইছেন ভবিষ্যতে আমরা কি করতে চাইছি। এই উৎসাহ থেকে, উদ্দীপনা থেকে তারা এসেছেন, সেই জন্য আমি একটু বেশি ধন্যবাদ দিতে চাই রংপুর বিভাগকে। এখন সহকর্মীবৃন্দ, এই যে 31 দফা, এটি দেশ এবং দেশের মানুষের জন্য। আজকে আপনারা 2 হলরুমে যারা উপস্থিত হয়েছেন, এই 2 হলরুমের মধ্যে যদি আমরা এই 31 দফাকে রেখে দিই, অথবা আপনাদের হাতে যে ফাইলটি দেওয়া হয়েছে, এই ফাইলটিকে শুধু আপনারা অনুষ্ঠান শেষে যদি হাতে করে নিয়ে বাসায় চলে যান, এই 31 দফা সম্পূর্ণভাবে আজকের এই সারাদিন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে। এখানে খুব সম্ভবত বরিশাল বিভাগ থেকে একজন প্রশ্ন করেছিলেন যুবদলের এক সদস্য, যে এরপরে আমরা কি করবো, আমাদের কি কেন্দ্র থেকে নেতা দেওয়া হবে জেলা পর্যায়ের জন্য? আপনারা তো নেতা এখানে যারা আছেন, আপনারা যারা আজকে সবাই উপস্থিত হয়েছেন, আপনারা কিন্তু একজন নেতা হিসাবে আজকে এখানে উপস্থিত হয়েছেন। অথবা আপনারা
বিএনপিকে প্রতিনিধিত্ব করেন, বিএনপির অ্যাম্বাসেডর আপনারা, সেই হিসাবে আজকে আপনারা উপস্থিত হয়েছেন। সহকর্মীবৃন্দ, বিভাগ থেকে আমরা দেখেছি, জেলা দেখেছি, এখন আপনারা দয়া করে আপনাদের অধীনস্থ যতগুলো ইউনিট আছে সেখানে আপনাদেরকে ছোট 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 কর্মশালা করতে হবে, করে নেতাকর্মীদেরকে এডুকেট করতে হবে। আপনারা যা জানলেন, আপনারা যা শিখলেন, আপনারা যা বুঝলেন, এই কথাগুলো তাদেরকে বলতে হবে, তো তারা এরপরে তার পাড়ায়, মহল্লায়, গ্রামে, ইউনিয়নে, সব জায়গায়, পৌরসভায়, সব জায়গায়, ওয়ার্ডে ওয়ার্ডে, সব জায়গায় তারা এই বিএনপির বক্তব্যগুলো দেশের মানুষের কাছে নিয়ে যাবে। আমরা আন্দোলন করেছি, বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করেছে, তবে একক বিএনপির আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল হয়েছে আরো অনেকগুলো রাজনৈতিক দল, আন্দোলন সফল হয়েছে সর্বোপরি আমি মনে করি, বিশ্বাস করি, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত নেমে এসেছিল, একসাথে নেমে এসেছিল বলেই আমরা এই আন্দোলনকে সফল করেছি। তার মানে স্বৈরাচারকে বিদায় করেছে যে সকলে মিলে একত্রিত ভাবে, স্বৈরাচারকে ছেড়ে দিয়েছে, বিদায় করেছে, বাধ্য করেছে পালিয়ে যেতে সকলের মিলিত প্রচেষ্টায়, লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায়। ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয়, একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, দল মত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দল মত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, যদি আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হয়, তাহলে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে, অর্থাৎ বিএনপিকে পালন করতে হবে। কথায় কথায় অনেকেই বলেছেন যারা বিএনপি করি আমরা, তারা তো বলি বিএনপি করেন না, সমর্থন করেন অথবা কম বেশি নিউট্রাল লোক, সবাই একটি কথা বলেন যে দেশে এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবচেয়ে বড় দল। কাজে বিএনপির সম্ভাবনা, মানুষের আস্থা, আস্থাটা যে এনজয় করে মানুষ, বিএনপি এনজয় করে, সেটি সবচেয়ে বড় সম্ভাবনা বিএনপি। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে মানুষের আস্থা, বিএনপির সামনে যে সবচেয়ে বড় সম্ভাবনা, এটিকে সফল করা সম্ভব একমাত্র আমরা যদি দেশকে ঐক্যবদ্ধ করতে পারি, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি। হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। আমাদের এই 31 দফার পেছনেও কিন্তু অ্যাড্রেস দেওয়া হবে যে 31 দফার শেষ না, এটি কোনো ধর্মীয় গ্রন্থ না, এটিকে কোনো পরিবর্তন করা যাবে না। অবশ্যই করা যাবে, অবশ্যই এখানে নতুন জিনিস ইনক্লুড করা যাবে। কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো দল যদি ভালো কিছু প্রস্তাবনা দেয়, অবশ্যই সেটি আমরা গ্রহণ করব, কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। যে কথাটি বলছিলাম, দেশকে যদি পুনর্গঠন করতে হয়, বিএনপি একা পারবে না, আমাদেরকে পারতে হলে সবাইকে সাথে নিয়ে করতে হবে। সেজন্যই কিন্তু আমরা জাতীয় সরকারের কথা বলেছি, আমরা আন্দোলনরত যে দলগুলো ছিলাম একসাথে আমরা আন্দোলন করেছি। আমরা চাই সকল দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারবেন এবং সকলে মিলে কাজ করতে পারবেন। আমরা কিন্তু সেজন্যই বলেছি, এই যে 31 দফার মধ্যে আছে উচ্চ কক্ষে যে কথাটি আমরা বলেছি, সহকর্মীবৃন্দ, এখানে অনেক মানুষ আছেন সমাজের মধ্যে যারা সরাসরি, আপনি আমি যেরকম আমরা সরাসরি রাজনীতি করছি, মিটিং করছি, অনেক ব্যক্তি আছেন যারা সরাসরি হয়তো রাজনীতিতে জড়িত নন, অর্থাৎ জড়িত হতে চান না, কিন্তু দেশের জন্য তারা কাজ করতে চান, তাদের বক্তব্য রাখতে চান, মতামত রাখতে চান, তারা দেশ পুনর্গঠনে তারা ভূমিকা রাখতে চান। এর মধ্যে হতে পারে সাংবাদিক, এর মধ্যে হতে পারে চিকিৎসক, এর মধ্যে হতে পারে আইনজ্ঞ, এর মধ্যে হতে পারে সাহিত্যিক, এর মধ্যে হতে পারেন কবি, এর মধ্যে হতে পারেন ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। সেজন্য আমরা উচ্চকক্ষ বলেছি, যাতে এইরকম যারা আছেন তাদেরকে আমরা ওই উচ্চকক্ষে স্থান দিতে পারি, তাদের মতামত নিতে পারি, জানতে পারি, তারা ভূমিকা রাখতে পারে। অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য স্বৈরাচার যেরকম, পলাতক স্বৈরাচার যেরকম ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল, সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স, দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছিল। আমরা চাইছি দেশকে পুনর্গঠন করতে এবং স্বাভাবিকভাবে, দেখুন ছোট্ট একটা এক্সাম্পল দিই, একটি 10 তলা বিল্ডিং তৈরি করতে কিন্তু অনেক শ্রমিকের অনেক পরিশ্রম লাগে, কিন্তু 10 তলা বিল্ডিংটাকে ভেঙে দূরের সাথে গড়িয়ে দিতে একজন মানুষের মাত্র প্রয়োজন হয়, তাই নয় কি?
খুব স্বাভাবিকভাবে যে কোনো জিনিস ভেঙে দিতে একজন মানুষের প্রয়োজন, কিন্তু গড়ে তুলতে কিন্তু বহু মানুষের পরিশ্রম লাগে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যত যাই বলি না কেন 31 দফার আলোকে অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে চাই, কিন্তু এই দেশকে পুনর্গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। যেই কথাটি বলছিলাম যে মানুষের আস্থা আছে বিএনপির প্রতি, কিন্তু এই আস্থাকে তো ধরে রাখতে হবে। এই আস্থাকে কে ধরে রাখবে? এই আস্থাকে আমি একা পারবো না। বরিশাল বিভাগের মঞ্চে সেলিমা আপা বসে আছেন, সেলিমা আপা একা পারবেন না, আমি সেলিমা আপা মিলে পারবো না। আরো স্থায়ী কমিটির সদস্য আছেন, আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, আমরা সকলে মিলে পারবো না। কিন্তু পারবো কখন? যখন এখানে উপস্থিত আপনারা দুই বিভাগে যারা আছেন, আপনারা যখন আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন, আপনারা যখন সকলকে ঐক্যবদ্ধ করবেন, অর্থাৎ আমরা সকলে মিলে দেশকে পুনর্গঠন করতে পারবো। এবং ওই যে আস্থা, এই আস্থাকে যদি ধরে রাখতে হয় আমাদের প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। ঠাকুরগাঁর মাসুদ একটি কথা বলেছিল যে ফটোকপি যে প্রেসক্রিপশন করে, দেখুন, অথবা আপনারা নিজেরা যাবেন কেন্দ্র থেকে দেখভাল করা হবে কিনা, মনিটর করা হবে কিনা। কেন মনিটর করবো কেন্দ্র থেকে? হ্যাঁ, হয়তো একটি স্বাভাবিক নিয়ম করবো, কিন্তু আপনি তো আমার দলের নেতা, আপনার প্রতি তো আমার সেই আস্থা, সেই বিশ্বাস থাকতে হবে আমার। তা না হলে আপনাকে কেমন করে আমি দায়িত্ব দেব? এবং আমি যেরকম আপনার উপর আস্থা হবে, বিশ্বাস রাখতে চাই, আপনার মধ্যে সেই উপলব্ধি থাকতে হবে। আপনার মধ্যে সেই উপলব্ধি থাকতে হবে কেন্দ্র আমাকে একটি দায়িত্ব দিয়েছে, এই হচ্ছে আমার দায়িত্ব, আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। সেটি দলের কথা জনগণের মাঝে পৌঁছে দেওয়া, দলের নির্দেশনা অনুযায়ী বিহেভ করা, জনগণ যেটা প্রত্যাশা করছে, জনগণ আমার কাছে যেটা চাইছে সেরকম রেসপন্সিবল বিহেভ করা, অ্যাট দ্য সেম টাইম জনগণের আশা বা আস্থা ধরে রাখা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি বা কয়েকজন সিনিয়র নেতা মিলে শুধু আস্থা ধরে রাখতে পারবো না। জনগণের আস্থা যে বিএনপির প্রতি, জনগণের বিশ্বাস যে বিএনপির প্রতি, জনগণের ভালোবাসা যে বিএনপির প্রতি, এটি যদি ধরে রাখতে হয় আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে। দুই হলরুমে আপনারা যে সকল নেতৃবৃন্দ আছেন, সেটি বিএনপি হোক, সেটি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক তাঁতি দল, শ্রমিক দল, মহিলা দল, আইনজীবী ফোরাম, যেই হোক না কেন, অর্থাৎ দিন শেষে কিন্তু আপনার পরিচয় আপনি বিএনপির নেতা একজন। আপনি যখন এলাকায় বের হন, আপনাকে কি কেউ যুবদল, ছাত্র দল, আইনজীবী ফোরামের নেতা হিসেবে চিনেন? নো, আপনাকে চিনেন বিএনপি হিসাবে। সিম্পল, আপনাকে চিনেন বিএনপি হিসাবে, এবং সেই হিসাবেই আপনি সমাজে শ্রদ্ধা পান, সম্মান পান, সালাম পান। কাজে এই যে সালামটা পান সহকর্মীবৃন্দ, এটি দলের জন্য পান। কাজেই এই আস্থা ধরে রাখতে হবে, মানুষের এই সম্মানটা ধরে রাখতে হবে, এইটার জন্য কষ্ট করতে হবে। আমরা অনেক কথা বলেছি, সারাদিন অনেক কথাবার্তা হয়েছে, আপনি বলেছেন, আমি বলেছি, আমরা সকলে মিলে আলোচনা করেছি। এখন হচ্ছে কাজের পালা। কাজটি হচ্ছে 31 দফার মেসেজগুলো সব পৌঁছে দেওয়া জনগণের কাছে। কাজ হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ রাখা, কাজ হচ্ছে জনগণের আস্থাকে ধরে রাখা, এবং আস্থাকে ধরে রাখার প্রথম শর্ত হচ্ছে জনগণের প্রত্যাশা বিএনপির কাছে যে বিএনপির নেতাকর্মীরা এইভাবে কথা বলবে, এইভাবে চলবে, এই কাজগুলো করা থেকে বিরত থাকবে। কতগুলো কাজ আছে বাংলাদেশের যে কোনো মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে তারা মনে করে যে একটি রাজনৈতিক দলের এই কাজ করা উচিত না। আপনি যদি সত্যি আপনার দলকে ভালোবেসে থাকেন, সত্যি যদি আপনার দেশের মানুষের প্রতি কোনো কর্তব্যবোধ থাকে, প্রিয় সহকর্মীরা, আপনি, আমি, আমাদের অধীনস্থ যত নেতাকর্মী আছে, আসুন আমরা সকলে মিলে জনগণের প্রত্যাশা নয় এমন কাজগুলো করা থেকে আমরা বিরত থাকি, বিরত রাখার চেষ্টা করি আমাদের মধ্যে যারা বিভ্রান্ত হচ্ছে। সহকর্মীবৃন্দ, আপনি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন রাজনৈতিক কর্মী, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় পুঁজি কি? আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস, জনগণের আস্থা, জনগণের ভালোবাসা। ব্যবসায়ীদের যেরকম একটি পুঁজি থাকে যে ঠিক আছে, কারো 10,000, 20,000, 50,000, 1 লাখ, 10 লাখ টাকা পুঁজি থাকে, রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মীর পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস, আস্থা, অন্য কিছু না। আপনি যদি বিশ্বাস করুন, আপনি যদি আজকে পুঁজি হিসাবে অন্য কিছুকে মনে করে থাকেন, আজ নাহলে কাল নাহলে পরশু কিন্তু আপনি ছিটকে পড়ে যাবেন। আপনার একমাত্র পুঁজি হতে হবে, রাজনীতির পুঁজি হতে হবে, রাজনীতির ক্যাপিটাল হতে হবে জনগণের আস্থা, জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা। এটি যেদিন আপনি হারিয়ে ফেলবেন, অথবা আপনি অন্য কিছুতে মনোনিবেশ করবেন,
আপনি আপনার রাজনৈতিক অবস্থানের ফায়দা নিয়ে যদি অন্য কিছুতে মনোনিবেশ করেন, আর নালে কাল নালে পরশু আপনি ছিটকে যাবেন, আপনার সব পুঁজি ধ্বংস হয়ে যাবে। স্বৈরাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। 15 বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকে বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আর কিছু আছে আজকে তো খুঁজে পান তাদেরকে, মানুষদেরকে ঘৃণা করছে, মানুষদেরকে খেলিয়ে দিয়েছে দেশ থেকে। সকলবৃন্দ, দয়া করে প্রত্যেকে এই উদাহরণটি মনে রাখবেন। 15 বছর জোর করে ক্ষমতায় তারা টিকেছিল, মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে নিয়েছে, নিজেদের অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করা করেছে, গড়ে তোলা করেছে। কিছু আছে না, কোনো কিছু ধরে রাখতে পারছে না, মানুষের বিশ্বাসিত নেই। কাজেই সহকর্মীবৃন্দ, আমার সহকর্মী হিসাবে আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনাদের নেতা হিসেবে প্রত্যেককে আমি নির্দেশনা দেব, দয়া করে জনগণের আস্থা, এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় পুঁজি। এই আস্থাকে ধরে রাখার জন্য আপনার যেই কাজগুলো করা উচিত, দয়া করে সেই কাজগুলো করেন। এই আস্থা নষ্ট হতে পারে এমন যেই কাজগুলো আছে, দয়া করে সেগুলোকে বিরত থাকেন সেগুলোকে, এবং অন্যকে উৎসাহিত করেন, আপনার অন্য সহকর্মীকে উৎসাহিত করেন সেগুলো থেকে বিরত থাকতে। কারণ আমাদের সবচেয়ে, আমরা তো বলেই থাকি শহীদ জিয়ার এই কথাটি, আমরা তো বক্তৃতা বিবৃতিতে বলেই থাকি যে আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ। বলি না? আপনারাও বলেন, প্রত্যেকটা মানুষ এখানে বক্তৃতা বিবৃতি বলেছেন বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে, রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কাজে এটি জনগণের বিশ্বাস এবং আস্থাই হচ্ছে আমাদের বড় পুঁজি। আসুন আমরা দেশকে পুনর্গঠনের জন্য যেভাবে একটি দফাতে পৌঁছে দিব মানুষের দ্বারে দ্বারে, আসুন আজকের এই কর্মশালায় আমাদের আরেকটি প্রতিজ্ঞা হোক, আরেকটি শপথ হোক যে আগামী দিনে দেশকে পুনর্গঠনের জন্য আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব সকলকে ঐক্যবদ্ধ করার জন্য, এবং সর্বোচ্চ শক্তি দিয়ে আমি, আপনি, আমরা সকলে মিলে, আর যারা এই ঘরে আছেন তারা তো অবশ্যই, যারা এই ঘরে নেই, লক্ষ লক্ষ নেতাকর্মী যারা ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে, প্রত্যেকের অবস্থান থেকে আমরা চেষ্টা করব জনগণের যে প্রত্যাশিত ভূমিকা আমাদের কাছে, সেই ভূমিকা যাতে আমরা রাখতে পারি। আমাদের কথাবার্তা, উঠা বসা, চলন বলনে যাতে কোনোভাবেই জনগণের আস্থাকে আঘাত না করে, আমরা সেই ব্যাপারে সচেতন থাকব, সেই ব্যাপারে সচেষ্ট থাকব, এবং একই সাথে আমরা চেষ্টা করব আমাদের উপরে যেই দায়িত্ব আমাদের উপরে দল দিয়েছে, মনিটর কেন করতে হবে? আপনি যদি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি কেন আপনাকে বিশ্বাস করতে পারবো না? আপনার সেই দায়িত্ববোধ থেকে আপনি দায়িত্ব পালন করবেন, এই বিশ্বাস আমি আপনার উপরে রাখতে চাই। সহকর্মীবৃন্দ, এই হচ্ছে আজকে আপনাদের উভয় বিভাগ, বরিশাল এবং রংপুর বিভাগের আমার যে সহকর্মী, তাদের প্রতি আমার নির্দেশনা নেতা হিসেবে, আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের প্রতি আমার অনুরোধ, এই কথাগুলো আমি বলেছি, দয়া করে এই কথাগুলো মনে রাখবেন। আসুন, আমরা কথা বলেছি সারাদিন, এখন কাজের পালা, কাজ করার পালা। দেশকে গড়তে হবে, সেই দেশকে গড়তে হলে আমাদের সকলকে কাজে নামতে হবে। সেই কাজে নামতে হলে আমাদের সকলকে প্রস্তুত হতে হবে, এবং সেই প্রস্তুতি আমাদেরকে এখন থেকে নিতে হবে। সেই প্রস্তুতির মূল এজেন্ডা, মূল প্রথম শর্ত, কন্ডিশন হচ্ছে জনগণের আস্থা, জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা। পরিশেষে এতটুকুই বলবো, জনগণের সঙ্গে থাকুন সহকর্মীবৃন্দ, জনগণকে আস্থায় রাখুন, জনগণের আস্থায় থাকুন, আপনারা সকলে জনগণের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের নেতা যারা তারেক রহমান সহ আজকে সকল নেতৃবৃন্দ বরিশাল এবং রংপুরে আমাদের সাথে যুক্ত হয়েছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মশালা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে আপনাদের সবার। আমারটা একটু ইয়ে করি।